সিনেট ব্যাংকিং কমিটির সামনে প্রবল জেরার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পরবর্তী ফেডারেল রিজার্ভ চেয়ার কেভিন ওয়ার্শ। মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। শুনানির শুরুতেই ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন তাকে প্রশ্ন করেন তিনি আসলে ট্রাম্পের হাতে গড়া পুতুল হিসেবে কাজ করবেন কিনা। অন্যদিকে ফেড রিজার্ভের বর্তমান চেয়ার জেরোম পাওয়েলের বিরুদ্ধে তদন্ত বাতিল না করলে কেভিন ওয়ার্শকে মনোনয়ন না দেওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান সেনেটর টম টিলিস। ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনীত কেভিন ওয়ার্শ সিনেটে ব্যাংকিং কমিটির সামনে এক গুরুত্বপূর্ণ শুনানিতে অংশ নেন। 56 বছর বয়সী এই আইনজীবী সরাসরি বর্তমান ফেডারেল রিজার্ভের সমালোচনা করে বলেন, কোভিড মহামারী পরবর্তী সময়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফেড চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। Monetary policy independence is essential. Monetary policy makers must act in the nation's interest. ওয়ার্শের মতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বর্তমান ব্যবস্থা যথেষ্ট নয়, এর জন্য একটি নতুন ফ্রেমওয়ার্ক প্রয়োজন। জনসাধারণের সাথে মুদ্রানীতি নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রচলিত পদ্ধতি পুরোপুরি বদলে ফেলার প্রস্তাব দিয়েছেন তিনি। Fed independence is up to the Fed. That has three implications. First, Congress is tasked with the mission to ensure price stability. শুনানিটি দ্রুতই রাজনৈতিক দ্বন্দ্বের রূপ নেয়। ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন ওয়ার্শের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন নতুন ফেড চেয়ার তার হাতের পুতুল হতে যাচ্ছেন। ওয়ার্শকে তিনি প্রশ্ন করেন, ট্রাম্পের চাপের মুখেও তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন কি না। In fact, he has said, and I quote, "Anybody that disagrees with me will never be Fed chairman." And he's made clear that you are his sock puppet. ওয়ারেন একে একটি লিটমাস টেস্ট বা অগ্নি পরীক্ষা হিসেবে উল্লেখ করে ওয়ার্শকে প্রশ্ন করেন তিনি 2020 সালের নির্বাচনে ট্রাম্পের পরাজয়কে সত্য বলে স্বীকার করেন কিনা। জবাবে ওয়ার্শ সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান, যা বিতর্ককে আরো উস্কে দেয়। We'll start easy. Mr. Warsh, did Donald Trump lose the 2020 election? We try to keep politics, if I'm confirmed, out of the Federal I'm just Reserve. asking you a factual question. তবে শুনানিতে ডেমোক্রেটিক সেনেটর জন কেনেডির প্রশ্নের উত্তরে ওয়ার্শ বলেন ট্রাম্পের তল্পিবাহক হিসেবে কাজ করবেন না তিনি। ওয়ার্শ বলেন তিনি কারো হাতের পুতুল নন। That was the innuendo. Are you going to be the president's human sock puppet? Senator, absolutely not. Are you going to be anybody's human sock puppet? অন্যদিকে রিপাবলিকান সেনেটর টম টিলিস শুনানিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি ওয়ার্শের মনোনয়ন প্রক্রিয়া আটকে দেবেন। তবে ওয়ার্শের যোগ্যতার বিরুদ্ধে অবস্থান না নিলেও ফেডের বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে চলা তদন্তের প্রতিবাদে এমন অবস্থান নিয়েছেন বলে জানান টিলিস। Bogus investigation is done with said he didn't know anything about it. So we've got people in DOJ. ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাওয়েলের বিরুদ্ধে যে অপরাধমূলক তদন্ত শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করার দাবি তোলেন সেনেটর টিলিস। ফেডারেল রিজার্ভের একটি সংস্কার প্রকল্প নিয়ে চলমান তদন্ত বন্ধ করার দাবিও তুলেছেন তিনি। I've gone through the numbers. I think it'd be helpful to have an exhaustive evaluation over the building projects. শুনানিতে ডেমোক্রেটিক সেনেটর অ্যাঞ্জেলা অলসো ব্রুকস, ফেড গভর্নর লিসা কুক এবং বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে চলমান আইনি বিরোধ নিয়ে ওয়ার্শকে প্রশ্ন করেন। তিনি মনে করিয়ে দেন 2025 সালের অগাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক কারণে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার চেষ্টা করেছিলেন, যা আদালত আটকে দেয়। তিনি প্রশ্ন করেন জাস্টিস ব্রেট কাভানো যেখানে লিসা কুকের স্বাধীনতা রক্ষার কথা বলছেন সেখানে ওয়ার্শ কি তাকে সমর্থন করবেন কিনা। জবাবে ওয়ার্শ সরাসরি কোনো প্রতিশ্রুতি না দিয়ে বলেন বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই তার মন্তব্য করা অনুচিত হবে। যদি 15ই মের মধ্যে সেনেটে কেভিন ওয়ার্শের নিয়োগ নিশ্চিত না হয় তবে জেরোম পাওয়েলকে আরও কিছু সময়ের জন্য পদে বহাল থাকতে হতে পারে। তবে মঙ্গলবারের শুনানিতে ওয়ার্শ যেভাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তাতে রিপাবলিকান শিবির আশাবাদী হলেও ডেমোক্রেটদের সংশয় কাটেনি। গোপনে উগ্রপন্থী সংগঠনগুলোকে অর্থায়ন করার অপরাধে অলাভজনক সংস্থা সাদার্ন পভার্টি ল সেন্টারকে অভিযুক্ত করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই কথা জানান অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। সংস্থাটির বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ পাচার সহ 11টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত একটি অভিযোগপত্র প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল বলেন সংস্থাটি মুখে উগ্রবাদী গোষ্ঠীর বিরোধিতা করার কথা বললেও আড়ালে তারা চরমপন্থাকে উস্কে দিচ্ছে। অলাভজনক সংস্থা সাউদার্ন পভার্টি ল সেন্টারের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ এনেছে জাস্টিস ডিপার্টমেন্ট। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয় সংস্থাটি গোপনে চরমপন্থী সংগঠনগুলোকেই অর্থায়ন করে আসছিল। SPLC is a non-profit entity that purports to fight white supremacy and racial hatred by reporting on extremist groups and conducting research to inform law enforcement groups
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, অ্যালাবামা ভিত্তিক মানবাধিকার সংস্থা এসপিএলসির বিরুদ্ধে 6টি তারবার্তা জালিয়াতি, 4টি ব্যাংক জালিয়াতি এবং 1টি অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। Indictment charging the Southern Poverty Law Center with 6 counts of wire fraud, 4 counts of bank fraud, and 1 count of conspiracy to commit money laundering. ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল এক যৌথ সংবাদ সম্মেলনে 11টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত একটি অভিযোগপত্র প্রকাশ করেন। এসব অভিযোগে 2014 থেকে 2023 সালের মধ্যে এসপিএলসি অন্তত $3 মিলিয়ন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এবং 90 নাৎসি গোষ্ঠীর সাথে যুক্ত ব্যক্তিদের অনুদান হিসেবে দিয়েছে। এর মধ্যে 2017 সালের চার্লসভিলে দাঙ্গার পরিকল্পনাকারীদের নামও রয়েছে বলেও জানা গেছে। এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল সংবাদ সম্মেলনে অত্যন্ত কঠোর ভাষায় এসপিএলসির সমালোচনা করেন। তিনি বলেন, সংস্থাটি মুখে মুখে উগ্রবাদী গোষ্ঠীর বিরোধিতা করার কথা বললেও অন্তরালে তারা চরমপন্থাকেই উস্কে দিচ্ছে। প্যাটেল সংস্থাটিকে একটি দলীয় কুৎসা রটনাকারী যন্ত্র হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সম্প্রতি ডানপন্থী কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পেছনে এই সংস্থার তথাকথিত হেইট ম্যাপের ভূমিকা থাকতে পারে, যা সহিংসতাকে উস্কে দেয়। বিশ্লেষকদের মতে এসপিএলসির বিরুদ্ধে অভিযোগ আনার মাধ্যমে অলাভজনক সংস্থাগুলোর কাজ করার ধরনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে জাস্টিস ডিপার্টমেন্ট। সম্মেলনে উপস্থিত ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল জন সাওয়ার জানান, জাস্টিস ডিপার্টমেন্ট এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়ায় নিয়ে যাবে এবং কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না। সংস্কার ছাড়া ডেমোক্রেটরা আইস ও সিবিপির কোনো বাজেট বিল পাশ করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। মঙ্গলবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার ও এড মার্কলি বলেন, জনগণের স্বার্থেই সংস্থাগুলোতে ব্যাপক সংস্কার প্রয়োজন। হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার বলেন, ডেমোক্রেটরা দেশের মানুষের খরচ কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে। মঙ্গলবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে ডেমোক্রেটিক সেনেটররা অভিযোগ করেন, ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ যখন বিপাকে, তখন মূল্য বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ না নিয়ে আইস এবং বর্ডার পেট্রোল এজেন্টদের জন্য $140 বিলিয়ন বরাদ্দ নিতে চায় ট্রাম্প প্রশাসন। সংবাদ সম্মেলনে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার স্পষ্ট জানান, দেশের মানুষ সমর্থন করে এমন সংস্কার ছাড়া কোনো বাজেট বিল পাশ করা হবে না। তিনি দাবি করেন, ডেমোক্রেটরা চায় সাধারণ মানুষের পকেটে যেন বাড়তি অর্থ থাকে। পক্ষান্তরে রিপাবলিকানরা ট্রাম্পের মুখোশধারী এজেন্টদের জন্য বিপুল অর্থ ব্যয় করতে চান। এ সময় ইরানের সঙ্গে যুদ্ধেরও সমালোচনা করেন শুমার। রিপাবলিকানরা বাজেট রিকনসিলিয়েশনের সুযোগ নিয়ে আইসের জন্য ব্ল্যাঙ্ক চেক নিতে চায় বলে অভিযোগ করেন সেনেটর এমি ক্লোবুশার। তিনি বলেন, রিপাবলিকানরা শুধু আইসের জন্যই $70 বিলিয়ন চেয়েছে, যা দিয়ে 200,000 স্থানীয় পুলিশ কর্মকর্তাদের 3 বছরের বেতন দেওয়া সম্ভব। সেনেটর এড মার্কলি সতর্ক করে বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ না দিলে দেশের প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলো সংকটে পড়বে। একইভাবে শিক্ষা ও আবাসন খাতেও বরাদ্দ কমবে। অথচ এসব জনকল্যাণমূলক খাত বাদ দিয়ে পরিচয় গোপন করা পুলিশের বরাদ্দ বাড়ানোর জন্য রিপাবলিকান চাপ তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। একই দিনে হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার বলেন, ডেমোক্রেটরা মানুষের খরচ কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে। হাউসের সংখ্যাগরিষ্ঠতা পেলে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করার অঙ্গীকার করেন তিনি। ককাসের ভাইস চেয়ার কংগ্রেসম্যান টেড লু বর্তমান ক্যাবিনেটের কড়া সমালোচনা করেন। পাশাপাশি এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলের বিরুদ্ধে করের টাকায় ব্যক্তিগত বিলাসিতা এবং সংস্থায় ভয়ের সংস্কৃতি তৈরির অভিযোগ আনেন লু। প্যাটেলকে এই পদের জন্য অযোগ্য বলে আখ্যায়িত করেন তিনি। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে 2 মাসের বেশি সময় ধরে চলা অচলাবস্থা কাটাতে এবার ডেমোক্রেটদের ভোট ছাড়াই বিশেষ বাজেট বিল পাশের উদ্যোগ নিতে যাচ্ছেন সেনেট রিপাবলিকানরা। মঙ্গলবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে সেনেট মেজরিটি লিডার জন থুন কথা জানান। তাই রিকনসিলিয়েশন বিল পাশের উদ্যোগ নিয়েছেন তারা। হাউস স্পিকার মাইক জনসন ও রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে আইস এবং সিবিপিকে আগামী 3 বছরের জন্য পূর্ণ অর্থায়নের ঘোষণা দেন। হোমল্যান্ড সিকিউরিটির 2 মাসের বেশি সময় ধরে চলমান অচলাবস্থা কাটাতে এবার রিকনসিলিয়েশন বিল পাশের উদ্যোগ নিতে যাচ্ছেন রিপাবলিকান সেনেটররা। সাধারণত বাজেট বিল পাশের ক্ষেত্রে ফিলিবাস্টার এড়াতে সেনেটের 60 ভোটের প্রয়োজন হলেও রিকনসিলিয়েশন বিলের ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা মাত্র 51টি ভোট হলেই সেটি পাশ করা সম্ভব। মঙ্গলবার ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে সেনেট মেজরিটি লিডার জন থুন অভিযোগ করেন, ডেমোক্রেটরা সীমান্ত সুরক্ষায় আন্তরিক নন।
তাই বাধ্য হয়ে রিকনসিলিয়েশন বিলের মাধ্যমে ডিএইচএস ও সিপিবির অর্থায়ন নিশ্চিত করতে কাজ করছেন তারা। সংবাদ সম্মেলনে ইরান যুদ্ধের প্রেসিডেন্টের নেওয়ার পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানান মেজরিটি লিডার। ডিএইচএস এর কার্যক্রম স্থবির হয়ে থাকার প্রেক্ষাপটে সাংবাদিকদের মুখোমুখি হন হাউস রিপাবলিকান নেতারাও। স্পিকার মাইক জনসন জানান, রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে আইস এবং সিপিবিকে আগামী 3 বছরের জন্য পূর্ণ অর্থায়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সেনেট ও হাউসের মধ্যে বিলের কিছু বিষয় নিয়ে সংশয় থাকলেও একটি কার্যকর সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। একই সঙ্গে চলতি সপ্তাহে হাউসে 5টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন এবং জ্বালানি সক্ষমতা বৃদ্ধিতে নতুন 2টি বিল পাশের প্রতিশ্রুতি দেন তিনি। সংবাদ সম্মেলনে কংগ্রেসম্যান লিসা ম্যাকক্লেইন দাবি করেন, রিপাবলিকানদের কর ছাড় নীতির কারণে দেশের সাধারণ মানুষের হাতে এখন নগদ অর্থের সরবরাহ বেড়েছে। তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিতে চায়। তবে প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে বলে দাবি করেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। অন্যদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইলহান ওমারের সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি ও আর্থিক বিবরণীতে অসংহতির অভিযোগ তুলে করা সমালোচনা করেন হাউস মেজরিটি হুইপ টম এমার। জালিয়াতি চক্রের সাথে সম্পৃক্ততার প্রমাণ মিললে ওমারকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।